আজকের আলোচনায় স্বাগতম। আমরা সবাই বছরের শুরুতে অনেক পরিকল্পনা করি, তাই না? একদম নিউ ইয়ার রেজলিউশন, বড় বড় লক্ষ্য। কিন্তু ফেব্রুয়ারি মাস আসতে না আসতেই যেন সব উৎসাহ হারিয়ে যায়। মনে হয় ধুর, এই বছরও হবে না। হুম। ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকত যা দিয়ে ১২ মাসের লক্ষ্য মাত্র ১২ সপ্তাহে অর্জন করা যেত। বাহ, এটা তো দারুণ একটা চিন্তা। আমাদের হাতে ব্রায়ান মোরান এবং মাইকেল ল্যানিংটনের লেখা দ্য 12 উইক ইয়ার বইটির একটি সারসংক্ষেপ এসেছে, যা ঠিক এই অসম্ভবকে সম্ভব করার কথাই বলছে। এর মূল আইডিয়াটাই হল গড়িমসিকে বাদ দিয়ে দ্রুত ফলাফল হাতে পাওয়া। চলুন এই অসাধারণ ধারণাটির গভীরে প্রবেশ করা যাক। হ্যাঁ, এই ধারণাটা আমাদের চিরাচরিত ভাবনার মূলে একেবারে গোড়ায় আঘাত করে। আমরা অভ্যস্ত একটা লম্বা সময় ধরে পরিকল্পনা করতে। ঠিক, কিন্তু সমস্যাটা হলো আমাদের মস্তিষ্ক লম্বা সময় পেলে কাজকে ততটাই লম্বা করে ফেলে। এটা অনেকটা পরীক্ষার আগের রাতের পড়ার মতো। হ্যাঁ, এটা তো সবার সাথেই হয়। সারা বছর সময় থাকলেও আমরা পড়ি না, কিন্তু পরীক্ষার আগের রাতে ঠিকই পুরো সিলেবাস শেষ করে ফেলি। দ্য 12 উইক ইয়ার সিস্টেমটি আমাদের জন্য প্রতি ৩ মাস পর পর একটা ফাইনাল পরীক্ষার মতো পরিস্থিতি তৈরি করে। তবে এক্ষেত্রে চাপটা স্বাস্থ্যকর এবং প্রোডাক্টিভ। আচ্ছা। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে সময়কে ছোট ছোট ভাগে ভাগ করে মনোযোগ আর জবাবদিহিতা বাড়ানো যায় এবং পরিকল্পনাগুলোকে শুধু কাগজের পাতায় না রেখে বাস্তবে রূপ দেওয়া যায়। এই পার্কিনসন্স ল বা কাজকে সময়ের সাথে লম্বা করে ফেলার বিষয়টা খুব ইন্টারেস্টিং। তার মানে কি আমরা জেনে বা না জেনেই আমাদের কাজকে দেওয়ার সময়ের সাথে মিলিয়ে নিই? ঠিক তাই। এটা তো শুধু অফিসের কাজের ক্ষেত্রে নয়, জীবনের অনেক ক্ষেত্রেই সত্যি। তাহলে এই পদ্ধতির মূল ভিত্তিটাই কি? আমাদের এই মানসিকতাকে হ্যাক করা, মানে ১২ মাসকে ভুলে গিয়ে ১২ সপ্তাহকে একটা নতুন বছর হিসেবে দেখা? একদম তাই। এটা একটা শক্তিশালী মাইন্ডসেট শিফট। যখন আমাদের হাতে পুরো একটা বছর থাকে, তখন একটা ফলসা নিরাপত্তাবোধ কাজ করে। আমরা ভাবি অনেক সময় আছে, কাল থেকে শুরু করব। আসতেই কয়েক মাস লেগে যায়। কিন্তু যখন আপনার বছরটাই মাত্র ১২ সপ্তাহের, তখন প্রতিদিন প্রতিটা সপ্তাহ গুরুত্বপূর্ণ। তখন আর গড়িমসি করার সুযোগ থাকে না। একটা স্বাভাবিক তাগিদ তৈরি হয়। এই সংক্ষিপ্ত চক্রটা আমাদের মনোযোগকে একটা লেজার বিমের মতো কেন্দ্রীভূত করতে বাধ্য করে। কারণ আমরা জানি এই ১২ সপ্তাহের শেষে একটা ফলাফল আসবেই, ভালো হোক বা মন্দ। আচ্ছা। এটার বার্ষিক প্রতিশ্রুতির মতো দূরের কোনো ব্যাপার থাকে না, বরং প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। আচ্ছা, আমি তো আইডিয়াটা নিয়ে খুবই আগ্রহী, কিন্তু এটা কি শুধু সময়সীমা কমিয়ে আনার ব্যাপার, নাকি এর পেছনে একটা নির্দিষ্ট কাঠামো বা সিস্টেম আছে? মানে কাল থেকে আমি যদি বলি আমার বছর এখন ১২ সপ্তাহের, তাহলে কি সব বদলে যাবে? নিশ্চয়ই এর কিছু ধাপ আছে। অবশ্যই, এটা শুধু একটা ইচ্ছার ব্যাপার নয়। এর পেছনে একটা সুনির্দিষ্ট এবং প্রমাণিত কাঠামো আছে। হুম। আর এর প্রথম ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা অনেকেই এড়িয়ে যায়। সেটা হলো ভিশন বা স্বপ্ন, একটা ভিশন তৈরি করা। ভিশন। হ্যাঁ, হুট করে কিছু লক্ষ্য ঠিক করে কাজে নেমে পড়া নয়, বরং প্রথমেই নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি আগামী ৩ থেকে ৫ বছরে নিজেকে কোথায় দেখতে চাই? আমার ব্যক্তিগত আর পেশাগত জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? এই বড় চিত্রটা আঁকা খুব জরুরি। কারণ আপনার ১২ সপ্তাহের লক্ষ্যগুলো এই বড় ভিশনেরই একটা অংশ হবে। কিন্তু ভিশন তো বেশ বড় আর কিছুটা অস্পষ্ট ব্যাপার হতে পারে। যেমন আমি জীবনে সফল হতে চাই, এটাকে কিভাবে ১২ সপ্তাহের পরিকল্পনার সাথে জোড়া যায়? খুব ভালো প্রশ্ন। এখানেই দ্বিতীয় ধাপটা আসে, ১২ সপ্তাহের লক্ষ্য নির্ধারণ বা 12 উইক গোলস। আচ্ছা। আপনার বড় ভিশনটাকে এবার ছোট, স্পেসিফিক এবং পরিমাপযোগ্য লক্ষ্যে ভাঙতে হবে। বইটির লেখকরা বলছেন ১২ সপ্তাহের জন্য ৩ থেকে ৫টার বেশি প্রধান লক্ষ্য না রাখতে। মাত্র ৩ থেকে ৫টা? হ্যাঁ, কারণ এর বেশি হলেই আমাদের মনোযোগ ভাগ হয়ে যায় এবং কোনোটাতেই ভালো করে ফোকাস করা যায় না। যেমন আপনার ভিশন যদি হয় একজন সফল উদ্যোক্তা হওয়া, তাহলে আপনার ১২ সপ্তাহের লক্ষ্য হতে পারে ব্যবসার আয় ২০% বাড়ানো বা একটি নতুন পণ্য বাজারে আনা। বুঝতে পারছি। লক্ষ্যটা এমন হতে হবে যা আপনি সপ্তাহ শেষে মাপতে পারবেন। শুধু ব্যবসা ভালো করা কোনো লক্ষ্য নয়। এই ৩ থেকে ৫টা লক্ষ্যের আইডিয়াটা আকর্ষণীয়, কিন্তু বাস্তবসম্মত কতটা? ধরুন আমার চাকরিতে আমাকে একসাথে ১০টা প্রজেক্ট সামলাতে হয়। আমি কিভাবে মাত্র ৩টা লক্ষ্যে মনোযোগ দেব? বাকি কাজগুলোর কি হবে?
এটা একটা খুব সাধারণ প্রশ্ন এবং অনেকেই এই সমস্যায় পড়েন। এখানে বুঝতে হবে আপনার দৈনন্দিন দায়িত্ব বা রেগুলার কাজ আর আপনার 12 সপ্তাহের ব্রেক থ্রু গোল এক জিনিস নয়। ও আচ্ছা। 10টা প্রজেক্ট সামলানো আপনার চাকরির অংশ, সেটা আপনাকে করতেই হবে। কিন্তু এই 12 সপ্তাহের লক্ষ্যগুলো হলো সেই বিশেষ কাজ যা আপনাকে আপনার বর্তমান অবস্থান থেকে পরের ধাপে নিয়ে যাবে। মানে যেগুলো আমাকে গ্রো করতে সাহায্য করবে। ঠিক, এগুলো আপনার রুটিন কাজের বাইরে যা আপনার বড় ভিশনের দিকে এক ধাপ এগিয়ে দেবে। হয়তো ওই 10টা প্রজেক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটোকেই আপনি আপনার 12 সপ্তাহের লক্ষ্যের অংশ করতে পারেন, যাতে সেগুলোতে বিশেষ মনোযোগ দেওয়া যায়। আচ্ছা, এবার পরিষ্কার হলো। লক্ষ্য তো ঠিক করা হলো যে আমার বড় ভিশনের সাথে জড়িত, কিন্তু 12 সপ্তাহে 20% আয় বাড়ানো তো মুখের কথা নয়। এই বড় লক্ষ্যটাকে বাস্তবে প্রতিদিনের কাজে পরিণত করার উপায়টা কি? নিশ্চয়ই কোনো পরিকল্পনা কাঠানো আছে। এখানেই আসে তৃতীয় ধাপ, সাপ্তাহিক পরিকল্পনা বা উইকলি প্ল্যানিং। সাপ্তাহিক পরিকল্পনা। হ্যাঁ, এটা হলো আপনার বড় লক্ষ্যগুলোকে একদম ছোট ছোট কার্যকর পদক্ষেপে ভেঙে ফেলার প্রক্রিয়া। প্রতি সপ্তাহের শুরুতে, ধরুন রোববার সন্ধ্যায়, আপনাকে মাত্র 15-20 মিনিট সময় নিয়ে পরিকল্পনা করতে হবে। শুধু 15-20 মিনিট? হ্যাঁ, পরিকল্পনা করতে হবে যে আপনার বড় লক্ষ্যগুলো পূরণ করার জন্য এই সপ্তাহে ঠিক কোন কোন কাজগুলো করতে হবে। এই সাপ্তাহিক পরিকল্পনা আপনার লক্ষ্যগুলোকে আর কোনো একদিন করব এই তালিকা থেকে বের করে এনে এই সপ্তাহে করতে হবে এই তালিকায় নিয়ে আসে। যখন আপনি জানেন যে এই সপ্তাহে আপনার ঠিক কি কি করতে হবে, তখন দ্বিধা বা অনিশ্চয়তা কমে যায় এবং আপনি সরাসরি কাজে মন দিতে পারেন। সবকিছুই তো বোঝা গেল, ভিশন, লক্ষ্য, সাপ্তাহিক পরিকল্পনা। কিন্তু আমার মতে আসল চ্যালেঞ্জ তো প্রতিদিন কাজটা করা। অবশ্যই। বিশেষ করে যখন মন চায় না বা অন্য কোনো জরুরি কাজ এসে পড়ে। এই প্রতিদিনের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এই সিস্টেমে কি কোনো বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে? আপনি একদম কোর্সে জায়গায় ধরেছেন, কারণ সেরা পরিকল্পনাও অর্থহীন যদি তা কাজে পরিণত না করা হয়। ঠিক। আর এখানেই আসে চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, দৈনিক সম্পাদন বা ডেইলি এক্সিকিউশন। এর মানে হল আপনি যা পরিকল্পনা করেছেন তা প্রতিদিন নিয়ম করে করা। ইচ্ছে না করলেও? এমনকি যেদিন আপনার কাজ করতে ইচ্ছে করছে না সেদিনও। বইটিতে একে বলা হয়েছে ইচ্ছাকৃত শৃঙ্খলা বা ইন্টেনশনাল ডিসিপ্লিন। ইন্টেনশনাল ডিসিপ্লিন? হ্যাঁ, অর্থাৎ অনুভূতির ওপর নির্ভর না করে ইচ্ছাকৃতভাবে শৃঙ্খলার সাথে কাজ করে যাওয়া। এখানেই পরিকল্পনার সাথে বাস্তবায়নের সেতু তৈরি হয়। আচ্ছা। তবে একটা সাধারণ সমস্যা যা অনেকেই ফেস করে তা হল পারফেক্ট পরিকল্পনা করতে গিয়েই প্রথম সপ্তাহ পার করে দেওয়া। বইটিতে এই অ্যানালাইসিস প্যারালাইসিস এড়ানোর জন্য বলা হয়েছে যে 80% ভালো একটি পরিকল্পনা নিয়েই কাজ শুরু করে দেওয়া উচিত। কারণ পারফেক্ট পরিকল্পনা বলে কিছুই নেই। একদম। কাজ শুরু করার পরেই আপনি আসল বাধাগুলো চিনতে পারবেন। এই ধারাবাহিকতা ধরে রাখার বিষয়টা আসলেই কঠিন। আচ্ছা, আমি পরিকল্পনা করলাম, কাজও শুরু করলাম, কিন্তু আমি যে ঠিক পথে এগোচ্ছি তা বুঝব কিভাবে? অনেক সময় মনে হয় অনেক কাজ করছি, কিন্তু দিন শেষে কোনো অগ্রগতি চোখে পড়ে না। এই সমস্যার সমাধান হল পঞ্চম ধাপ, যা আমার মতে এই সিস্টেমের সিক্রেট সস। সিক্রেট সস কি সেটা? ধাপটি হল পরিমাপ এবং স্কোর রাখা বা মেজারমেন্ট অ্যান্ড স্কোর কিপিং। স্কোর? হ্যাঁ, অনুমান বা অনুভূতির ওপর নির্ভর না করে প্রতি সপ্তাহের ডেটার ওপর ভিত্তি করে নিজের অগ্রগতি মাপা। এর একটা খুব সহজ সূত্র আছে। সপ্তাহে যতগুলো পরিকল্পিত কাজ শেষ করেছেন তাকে ভাগ করতে হবে মোট যতগুলো কাজ করার পরিকল্পনা ছিল তা দিয়ে। ও আচ্ছা, একটা পার্সেন্টেজ বের করার মতো। ঠিক। ধরুন আপনি সপ্তাহে 10টি কাজ করার পরিকল্পনা করেছিলেন এবং 8টি সম্পন্ন করেছেন, তাহলে আপনার স্কোর হল 80%। এই স্কোরটা একটা আয়নার মতো। এটা আপনাকে পরিষ্কারভাবে দেখিয়ে দেয় আপনি কতটা এগিয়েছেন। এই স্কোরিংয়ের আইডিয়াটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। এটা কি নিজেকে বিচার করার মতো হয়ে যায় না? ধরুন কোনো সপ্তাহে আমার স্কোর আসলো মাত্র 50%। এতে তো হতাশ হয়ে পুরো সিস্টেমটাই ছেড়ে দেওয়ার একটা আশঙ্কা থাকে, তাই না? এই ভয়টা খুবই স্বাভাবিক এবং এখানেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা জরুরি। এই স্কোরিং সিস্টেমটা আপনাকে বিচার করার জন্য নয়, বরং আপনাকে তথ্য দেওয়ার জন্য। তথ্য দেওয়ার জন্য? কিভাবে? ভাবুন প্রথম সপ্তাহে আপনার স্কোর হল 50%।
এটা দেখে হতাশ হওয়ার কিছু নেই, বরং এটা একটা ডেটা পয়েন্ট। এর মানে কি হতে পারে? হয়তো আপনার পরিকল্পনাটা একটু বেশি উচ্চাভিলাষী ছিল, অথবা সপ্তাহের মাঝে অপ্রত্যাশিত কোনো কাজ এসে পড়েছিল যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। এই শিক্ষাটা আপনি পরের সপ্তাহে কাজে লাগাতে পারবেন। হয়তো পরের সপ্তাহে আপনি ৮টা কাজের পরিকল্পনা করবেন, অথবা অপ্রত্যাশিত কাজের জন্য কিছুটা সময় আলাদা করে রাখবেন। এটা একটা ফিডব্যাক লুপ, ফাইনাল পরীক্ষার নম্বরপত্র নয়। বাহ এটা আপনাকে প্রতি সপ্তাহে আরও স্মার্ট হতে সাহায্য করে। বাহ এই দৃষ্টিভঙ্গিটা তো দারুণ। তার মানে স্কোরিং হলো নিজেকে উন্নত করার একটা টুল, নিজেকে শাস্তি দেওয়ার উপায় নয়। একদম। এটা তো পুরো খেলাটাই বদলে দেয়। তাহলে এই যে স্কোরিং বা পরিমাপ, এর পেছনে মূল নীতিগুলো কি কি কাজ করে? ঠিক তাই। এই স্কোরিং সিস্টেমটি ৩টি মূল নীতির ওপর দাঁড়িয়ে আছে, যা পুরো পদ্ধতিকে একসাথে ধরে রাখে। প্রথমটি হল জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি। যখন প্রতি সপ্তাহে স্কোর আপনার সামনে থাকে, তখন আর অজুহাত দেওয়ার জায়গা থাকে না। ফলাফলের দায়িত্ব আপনাকেই নিতে হয়। ঠিক। দ্বিতীয়টি হল তাগিদ বা আর্জেন্সি। ১২ সপ্তাহের সময়সীমা এবং সাপ্তাহিক স্কোর, এই দুটো মিলে একটা স্বাস্থ্যকর চাপ তৈরি করে, যা আপনাকে কাজ করতে বাধ্য করে। আর তৃতীয়টি হল মনোযোগ বা ফোকাস। যেহেতু আপনার লক্ষ্য সংখ্যা কম এবং পরিকল্পনা স্পষ্ট, তাই মনোযোগ নষ্টকারী বিষয়গুলোকে দূরে রাখা সহজ হয়। এই ৩টি নীতি স্কোরিং পদ্ধতির মাধ্যমে শক্তিশালী হয় এবং আপনাকে ট্র্যাকে রাখে। সব মিলিয়ে এটা পরিষ্কার যে দ্য 12 উইক ইয়ার শুধু একটা প্রোডাক্টিভিটি হ্যাক নয়, বরং এটা কাজ করা এবং লক্ষ্য অর্জনের একটা সম্পূর্ণ নতুন দর্শন। হ্যাঁ, এটা আমাদের শেখায় যে বড় অর্জনের জন্য বছরের পর বছর অপেক্ষা করার দরকার নেই। সঠিক পরিকল্পনা, ধারাবাহিকতা আর নিজেকে পরিমাপ করার মাধ্যমে অল্প সময়ে অনেক কিছু করা সম্ভব। একদম। এটি শুধু একটি কর্মপন্থা নয়, বরং আমাদের কাজের অভ্যাস এবং সময় ব্যবস্থাপনার একটি সম্পূর্ণ দর্শন। এটি আমাদের মস্তিষ্ককে দীর্ঘসূত্রিতার ফাঁদ থেকে বের করে এনে ক্রমাগত অগ্রগতির পথে নিয়ে যায়। মানে যারা অস্পষ্ট লক্ষ্য বা অগ্রগতির অভাবে ভুগছেন, তাদের জন্য এটি একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী কাঠামো। ঠিক। আলোচনার শেষে আমি যদি পুরো বিষয়টাকে এক কথায় বলতে চাই, তাহলে এটা হলো বার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে ত্রৈমাসিক শিল্প বা এক্সিকিউশনের উপর জোর দেওয়া। হ্যাঁ, এবং এর সাথে আমি আরও একটি গভীর ভাবনা যোগ করতে চাই। বলুন। এই কাঠামোটি কেবল আমাদের কাজ শেষ করার পদ্ধতি বদলায় না, এটা সময় সম্পর্কে আমাদের ধারণাকেই বদলে দেয়। আমরা সাধারণত একটা বছরকে একটা লম্বা অখণ্ড সময় হিসেবে দেখি। ঠিক। যদি বছরের শুরুতে কোনো কারণে আমরা পিছিয়ে পড়ি বা কোনো ভুল করি, তখন মনে হয় পুরো বছরটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটা হয়। কিন্তু এই পদ্ধতি অনুযায়ী একটা বছর আসলে 4টি ভিন্ন ভিন্ন 12 সপ্তাহের চক্র। এর মানে হল একটি বছরে আমাদের কাছে 4টি নতুন করে শুরু করার সুযোগ আছে। 4টি নতুন শুরু? হ্যাঁ, যদি প্রথম চক্রটি আশানুরূপ না হয়, তাহলে আমরা ভুল থেকে শিখে দ্বিতীয় চক্রে আরও ভালোভাবে কাজ করতে পারি। একবার ভাবুন তো, যদি একটা বছরকে 4টি ভিন্ন সুযোগ হিসেবে দেখা হয়, তাহলে ব্যর্থতা বা পিছিয়ে পড়ার ভয়টা কতটা কমে যায়, আর নতুন করে শুরু করার মানসিক শক্তিটা কতটা বেড়ে যায়। বাহ! এই দৃষ্টিভঙ্গিটা হয়তো আমাদের কাজের চেয়েও বড় কিছুতে, যেমন আমাদের মানসিক স্বাস্থ্যেও একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।